তাহলে আমরা নিচে সবাই জানি যে ইংলিশ কনভারসেশনটাকে কন্টিনিউ করার জন্য আমাদেরকে জানতে হবে যে হাউ টু মেক এ কোয়েশ্চেন, কিভাবে কোয়েশ্চেন করতে হয় এবং হাউ টু মেক অ্যান আনসার, কিভাবে অ্যান্সার দিতে হয়। এটা মাস্ট বি জানতেই হবে যদি আপনি বিশেষ করে স্পোকেন ইংলিশ অথবা ইংরেজি শেখার জন্য, রিয়েল ইংলিশটা শেখার জন্য আপনাকে জানতে হবে কিভাবে একটা কোয়েশ্চেন মেক করতে হয়। ওকে, তো আজকের ক্লাসে আমরা এর ধারাবাহিকতায় প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। যদিও কোশ্চেন মেক করার যে এটা আছে, এটা বিশাল একটা অধ্যায়, বিশাল একটা চ্যাপ্টার, যেটা একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব না। বিশেষ করে 2-3টা ক্লাসও আসলে সম্ভব না এটা কমপ্লিট করা। তবে শর্টকাট কিছু ধারণা দেওয়া হয়ে যায়, যেগুলো সবচেয়ে বেশি নেসেসারি, এগুলো নিয়ে ধারণা দেওয়া যায়। প্রথমে প্রনাউন্সিয়েশন দিয়ে শুরু করব, কারণ হচ্ছে আমরা কোশ্চেন করব, এখন যদি কারেক্টভাবে সেটা প্রনাউন্সিয়েশন করতে না পারি তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম হবে। ফর এক্সাম্পল হচ্ছে ওয়াট, ফার্স্ট যে ওয়ার্ডটা আমাদের ওয়াট, WH ওয়াট, ওয়াট। এরপর হচ্ছে ওয়েন, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, which. ওকে, এই কয়েকটা একটু ভালো করে সবাই খেয়াল করেন, নোট করে নেন সবাই। এটা প্রনাউন্সিয়েশনটা হবে হোয়াট। আমরা অনেকে হোয়াট বলি, তো আজকে থেকে এই রং প্রনাউন্সিয়েশনটা করা যাবে না। কি বলতে হবে? হোয়াট। মনে রাখবেন এখানে যে ডাব্লিউ যেটা আছে এটার প্রনাউন্সিয়েশন হবে না। এই সবগুলোর ক্ষেত্রে কি হবে না? ডাব্লিউর প্রনাউন্সিয়েশনটা হবে না। সো নোট করে রাখেন, ডাব্লিউর প্রনাউন্সিয়েশনটা হবে না। তাহলে প্রনাউন্সিয়েশনগুলো কিভাবে হচ্ছে? হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, উইচ। তবে ডিফারেন্ট আছে, যেমন হাউ, এটা তো আলাদা জানেন। আরেকটা হচ্ছে হু, হু এর ক্ষেত্রে কিন্তু ডাব্লিউ এটার উচ্চারণ হবে হু। তাহলে উপরে যে আমরা যে 5টা লিখেছি এগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। প্রনাউন্সিয়েশনগুলো কিভাবে হচ্ছে? হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, উইচ। ওকে, এখন এগুলো দিয়ে যে কোনো সেন্সে আপনি কোয়েশ্চেন মেক করতে পারেন, যেমন প্রেজেন্ট, সেন্স অফ প্রেজেন্ট, সেন্স অফ পাস্ট, সেন্স অফ ফিউচার অ্যান্ড সেন্স অফ কন্টিনিউয়াস। মোটামুটি আমরা জানি যে 4টা সেন্স আছে ইংলিশে। তার মধ্যে মডাল ভার্বগুলা সবগুলাই ফিউচার হয় মোস্ট অফ দ্য টাইম, ভবিষ্যৎ সেন্সকে বোঝায় প্রত্যেকটা মডাল ভার্ব। তাহলে আমাদের 4টা সেন্স কি কি? প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস বা চলমান যে সেন্সটা আছে। তো যে কোনো সেন্সে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এখন 2টা বিষয় আমাদেরকে জানতে হবে, প্রত্যেকটা দিয়ে যেভাবে অ্যাক্টিভে প্রশ্ন করা যায় একইভাবে প্রত্যেকটা দিয়ে আবার প্যাসিভেও প্রশ্ন করা যায়। তো আপনারা যদি বলেন তাহলে প্যাসিভটা নিয়েও কথা বলতে পারি, তো এটা মনে হয় একটু ডিফিকাল্ট হয়ে যাবে একই সাথে অ্যাক্টিভ প্যাসিভ দেখালে। কি বলেন আপনারা? দুটোকে দেখাবো নাকি শুধু অ্যাক্টিভটাই দেখাবো? দুইটাই দেখান। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ স্যার আচ্ছা, আমি প্রনাউন্সিয়েশনগুলো আরেকবার বলে দিচ্ছি। এটা আসলে আমাদের কোনো দোষ নাই, আমাদের দেশে আসলে এভাবেই পড়ানো হয়, হোয়াট, হোয়ে, ঠিক আছে, হোয়ার, হোয়াই, হুইচ, এভাবেই পড়ানো হয়। দিস টোটালি রং প্রনাউন্সিয়েশন। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন উইল বি হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হুইচ। তার মানে প্রত্যেকটার যে ডাব্লিউ যেটা আছে, যে ডাব্লিউর প্রনাউন্সিয়েশনটা হবে না। জাস্ট আমি এখানে রেড মার্ক দিয়ে রেখেছি, আপনি এটাকে নোট করে রাখেন, ঠিক আছে? ওকে, আপনি হোয়াট বলবেন না, হোয়াট বলবেন। হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, এরকম আর কি। ওয়েন বলবেন, ওয়েন, ওয়েন, ওয়ার, ওয়াই, উইচ। আশা করি সবাই এটা কারেক্টভাবে প্রনাউন্সিয়েশন করতে পারবেন। ওকে, এখন এগুলো জানতে হলে আমাদেরকে আসলে প্রথমে সেন্সগুলোকে আয়ত্ত করতে হবে। মানে হচ্ছে ধরেন প্রথম সেন্স যেটা আমরা বলি যে সেন্স অফ প্রেজেন্ট, যেটা আমরা বলি সেন্স অফ প্রেজেন্ট।
সেন্স অফ প্রেজেন্ট মানে বুঝতেছেন, যেটা বর্তমান সময়কে বোঝাচ্ছে। ওকে, এদের মধ্যে থেকে আমরা প্রথমে হুটাকে বেছে নিই। হুটা দিয়ে প্রশ্ন করব। হু এর সাথে কিছু রিলেটেড আছে, আপনারা জানেন হু এর অবজেক্ট হচ্ছে হোম। হু এর অবজেক্ট হচ্ছে কি হোম, আর এর পসেসিভ ফর্ম হচ্ছে, একটা হচ্ছে হোম হোম আর একটা হচ্ছে হুস। এই তিনটা নিয়ে প্রবলেম হয় না এমন মানুষ খুব কমই আছে, মানে কখন যেটা ওম হচ্ছে কখন হুজ হচ্ছে, এটা নিয়ে মোটামুটি সবারই প্রবলেম হয়। তো এই প্রবলেমগুলো থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা দেখতেছি, এগুলো যে শুধুমাত্র কোশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার হয় তা কিন্তু না, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সও ব্যবহার হতে পারে, অথবা এগুলো দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য ব্যবহার হতে পারে। ঠিক আছে, প্রথমে আপনারা জানেন যে হু শব্দটার মিনিংটা কি। হু অর্থ কে অথবা কারা, দুইটাই হতে পারে। তো আপনারা নোট করে নেন, হু অর্থ কে অথবা কারা, দুটি হতে পারে। কে হতে পারে, আবার কি হতে পারে, কারা। এখন হু অর্থ যে অথবা যারা, তাও হতে পারে, যে অথবা যারা। তার মানে কি বুঝলাম, কে অথবা কারা হবে প্রশ্ন করার ক্ষেত্রে, যে অথবা যারা হবে সাধারণ সেন্টেন্সে, যখন দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে অথবা যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে বসবে অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন আমরা বুঝতে পারবো হু অর্থ যে অথবা যারা। আর যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হবে তখন হু অর্থ হয়ে যাবে কে অথবা কারা। একইভাবে হোম যাকে অথবা যাদেরকে। তো আপনারা নোট করে নেন, হোম অর্থ কি হতে পারে, যাকে অথবা যাদেরকে। যাকে, এটা হচ্ছে কি হু এর অবজেক্ট, হু এর অবজেক্ট, যাকে অথবা যাদেরকে, যাকে অথবা যাদেরকে। হুজ অর্থ কি হতে পারে, যারা বা যাদের, যারা বা যাদের। এটা হচ্ছে পসেসিভ ফর্ম, যাদের। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের সাবজেক্ট, পরেরটা হচ্ছে অবজেক্ট, আর পরেরটা হচ্ছে পসেসিভ। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ এগুলো তো মোটামুটি জানেন সবাই, কি বুঝাতে হবে এগুলা। ধরেন হি হচ্ছে একটা সাবজেক্ট, উদাহরণ দিচ্ছি, যে একটা প্রোনাউন দিয়ে উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নেন হি হচ্ছে একটা সাবজেক্ট, তাই না, হি ইজ। আচ্ছা, এখন হি এর অবজেক্ট কি হবে তাহলে, হি এর অবজেক্ট হচ্ছে হিম। হি এর অবজেক্ট কি বলেন, হিম। শি এর অবজেক্ট হার। এখন এই হি এর পসেসিভটা কি হবে বলেন, হি এর পসেসিভ হচ্ছে হিজ। মোটামুটি সবার এগুলো জানা আছে। হি সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে হিম, পসেসিভ হচ্ছে হিজ। একইভাবে হু হচ্ছে সাবজেক্ট, হু এর অবজেক্ট হচ্ছে হোম, অ্যান্ড পসেসিভ হচ্ছে হুস। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে জানান তো দেখি। চলুন যে কোনো একটা ব্যক্তির নাম নিব আমরা, তারপর আমরা এই সবগুলো বসানোর চেষ্টা করব, দেখি কার সাথে কোনটা বুঝতে পারে। ওকে, যে কোনো একটা ব্যক্তি, রূপা, রহিম, অথবা আপনি বলতে চাচ্ছেন যে আ চাইল্ড, স্ট্রিট চাইল্ড, যেটাকে আমরা কি বলতে পারি, ধরেন তোকাই বললাম, ইজ তোকাই ইজ আ চাইল্ড। ওকে, এখন তোকাই ইজ এ চাইল্ড, এরপর আমরা কি বসাতে পারি, হু, হোম নাকি হুস, কোনটা বসাতে পারি, কার কাছে কি মনে হচ্ছে, তোকাই ইজ আ চাইল্ড, কোনটা বসাতে পারে। হ্যাঁ, এখানে আমরা চাইলে তিনোটাই বসাতে পারি, তবে হু বসালে সেন্টেন্স হবে একরকম, হোম বসালে একরকম, হুস বসালে আরেক রকম। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা হু বসাই, হু এর পরে
আমরা একটা ভার্ব বসাবো যেটা আ চাইল্ডের সাথে রিলেটেড, যেটা আ চাইল্ডের সাথে রিলেটেড। কেন বলেন তো? হু হচ্ছে সাবজেক্টকে বোঝায়। হু কি ফর্ম বলেন তো? সাবজেক্টিভ ফর্ম। হু সাবজেক্টিভ ফর্ম, ব্যক্তিকে বোঝায়। আর যেহেতু এটা আ চাইল্ডের পরে বসেছে, তাহলে নিশ্চয়ই এটা আ চাইল্ডকে রিপ্লেস করতেছে। আ চাইল্ডকে রিপ্লেস করতেছে। তখন হু এর পরে আ চাইল্ড করে বা আ চাইল্ডের কোনো একটা ভার্ব আমরা বসাতে পারি। যেমন ধরেন আতোকাই ইজ এ চাইল্ড হু, হু কি হতে পারে? সে কাজ করে, হু ওয়ার্কস, অথবা সে বাস করে, হু লিভস, সে পড়াশোনা করে, হু স্টাডিজ। আপনি যেটা বলতে চাচ্ছেন, ধরেন আমি বলতে চাচ্ছি যে আ চাইল্ড হু লিভস, যে বাস করে। তাহলে আতোকাই ইজ আ চাইল্ড হু লিভস, যে বাস করে। কোথায় বাস করে? অন দ্য স্লাম অথবা স্ট্রিট বলতে পারেন, যে রাস্তায় বাস করে অথবা বস্তিতে বাস করে। অন দ্য স্ট্রিট। ওকে। তাহলে এই যে হু ব্যবহার করলাম আমরা আ চাইল্ডের পরে, এরপরে কিন্তু আমরা সরাসরি একটা বার বসিয়ে দিয়েছি। এটা আমরা প্রেজেন্ট ফর্মে বসিয়েছি, চাইলে ফার্স্ট ফর্ম, চাইলে ফার্স্ট যে বার প্লাস আইএনজি, মানে যে কোনো টেন্সে আমরা রূপান্তর করতে পারবো, নো প্রবলেম। তাহলে হু যখন থাকতেছে তখন আমরা এটা কি করলাম? তখন এটা আ চাইল্ডকে রিপ্লেস করতেছে, আ চাইল্ড সম্পর্কে তথ্য দিচ্ছে। আ চাইল্ড সম্পর্কে তথ্য দিচ্ছে। অর্থাৎ আমরা চাইলে এটাকে দুইটা সেন্টেন্স লিখতে পারি। যেমন ধরেন এটাকে আমরা নিচে লিখলাম। এখন হু এর পরিবর্তে যদি আমরা এখানে আ চাইল্ড বসাই অথবা দা চাইল্ড বসাই, যেহেতু ওই ছেলেটা সম্পর্কে বলতেছি, তাহলে কিন্তু হয়ে গেছে দ্য চাইল্ড লিভস অন দ্য স্ট্রিট। হয়ে গেছে না সেন্টেন্স? হয়ে গেছে। অর্থাৎ দুইটা সেন্টেন্সকে আমরা কানেক্ট করার জন্য এখানে হুটা ব্যবহার করলাম। ধরেন আমরা এই সেন্টেন্সটাকে যদি আপাতত এখান পর্যন্ত এটাকে কেটে দিই, তাহলে দেখেন এখানে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে তোকাই ইজ এ চাইল্ড, তোকাই হচ্ছে একটা চাইল্ড, এরপরে দ্য তোকাই লিভস অন দ্য স্ট্রিট, সে কোথায় বাস করে? রাস্তায় বাস করে বা রাস্তায় থাকে। রাস্তায় থাকে। এই দুইটা সেন্টেন্সকে আমরা কানেক্ট করার জন্য, যেহেতু পরের সেন্টেন্সটা চাইল্ড সম্পর্কে বলা হচ্ছে, তখন আমরা হু দিয়ে দুইটাকে কি করে ফেললাম? কানেক্ট করে ফেললাম এরকম ভাবে, হু লিভস অন দ্য স্ট্রিট। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে সাকিব আল হাসান ওয়াজ ব্রন ইন মাগুরা। ওকে, সে মাগুরা জন্মগ্রহণ করেছে। অ্যান্ড আপনার পরের সেন্টেন্সে বললেন যে হি লিভস, অথবা বললেন যে হি ইজ এ ফেমাস ক্রিকেটার। হি ইজ এ ফেমাস ক্রিকেটার। এখন আপনি দেখেন পরের সেন্টেন্সটাও কিন্তু আপনি সাকিব আল হাসান সম্পর্কে বলতেছেন। তাহলে আমরা যদি দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতে চাই, আমরা হু দিয়ে কানেক্ট করতে পারি। যেমন সাকিব আল হাসান, সাকিব আল হাসান, এরপরে আমরা হু দিয়ে দিব সাকিব আল হাসান হু ইজ আ ফেমাস ক্রিকেটার ওয়াজ ব্রন ইন মাগুরা। কি করলাম আমরা? সাকিবের পরে হু দিয়ে পরের সেন্টেন্সটাকে কানেক্ট করে দিলাম। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। আর এটা হচ্ছে আপনাদের রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল হু। এবার আমরা আসি এই যে আত্মকাই আ চাইল্ড, এটা তো আমরা বুঝলাম। এখন এরপরে যদি আমরা হোম বসাতে চাই, তাহলে আমাদের এই সেন্টেন্সটা কেমন হবে? ধরেন আমরা এখানে হোম বসালাম। ওকে, তাহলে হোম মানে কি বলেন তো? হোম মানে হচ্ছে যাকে। বাংলা বুঝেন প্রথমে। হোম মানে হচ্ছে যাকে, আর হু মানে হচ্ছে যে। যে মানে শিশুটাকে বোঝাচ্ছে, কিন্তু হোম মানে হচ্ছে যাকে। এটা হচ্ছে অবজেক্ট, বস্তু, যাকে। এখন যাকে যখন আপনি বসালেন, তখন কিন্তু এই শিশুটা সম্পর্কে আর বিষয়টা আপনি বলতেছেন না। মানে হচ্ছে এই শিশুটা সম্পর্কে যদি আপনি বলতেছেন, মানে হচ্ছে এর পরবর্তীতে আপনাকে ডিফারেন্ট একটা সাবজেক্ট বসাতে হবে, ভার্ব বসাতে হবে। এই বিষয়টা বুঝতে হবে। ডিফারেন্ট, ভিন্ন একটা সাবজেক্ট বসাতে হবে, ভিন্ন একটা ভার্ব বসাতে হবে। যেমন ধরেন আতোকাই ইজ এ চাইল্ড হোম, যাকে আমি রাস্তায় দেখেছি। যাকে আমি রাস্তায় দেখেছিলাম, আহ, অথবা যাকে আমরা রাস্তায় দেখি। ঠিক আছে? ধরেন যাকে আমি রাস্তায় দেখে, হোম আপনি আই বসালেন, অথবা আপনি চাইলে উই বসাতে পারেন।
whom we see on the street. দেখেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেন্টেন্স বিটুইন টু সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি খেয়াল করে। প্রথম সেন্টেন্স আমরা হু এর পরে বার বসিয়েছি, সেটা হচ্ছে রিলেটেড কার সাথে বলেন তো, চাইল্ডের সাথে, যেহেতু হু দ্বারা তাকে বোঝাচ্ছে। হোম দ্বারা যেহেতু অবজেক্টকে বোঝায়, বস্তুকে বোঝায়, এখানে কিন্তু আর চাইল্ড ব্যক্তি, চাইল্ডকে বোঝাচ্ছে না হোম, তখন আমাদেরকে ডিফারেন্ট একটা সেন্টেন্স বসাতে হবে। মানে হচ্ছে তোকাই ইজ এ চাইল্ড হোম যাকে উই সি অন দ্য স্ট্রিট, যাকে আমরা রাস্তায় দেখি, অথবা উই স অন দ্য স্ট্রিট, যাকে আমরা রাস্তায় দেখেছি বা দেখেছিলাম, যাকে যাকে ধরেন আপনি বললেন যে শি ইজ এ গার্লস হোম আই লাভ হার, মানে হচ্ছে আপনি বললেন যে সে একজন মেয়ে যাকে আমি লাভ করি। তাহলে এইরকম সেন্টেন্সগুলো মেক করার জন্য পরবর্তী সেন্টেন্সটা কি হবে, সম্পূর্ণ ডিফারেন্ট সাবজেক্ট ডিফারেন্ট ভার্ব, ডিফারেন্ট সাবজেক্ট ডিফারেন্ট ভার্ব। ধরেন আপনি বললেন যে একটা সেন্টেন্স বললেন যে রহিম ইজ এ বয়, রহিম ইজ আ বয় হোম যাকে আই থিঙ্ক, আমি মনে করি বা আমি আই থিঙ্ক কি, এরপরে আপনি আপনি কি থিঙ্ক করেন তার সম্পর্কে, যাকে আমি আই থিঙ্ক ক্যান সলভ দ্য প্রবলেম, বলতে পারলেন যে সে আই থিঙ্ক আমি মনে করি সে সমস্যাটা সমাধান করতে পারবে, অথবা যাকে আমি লাইক করি, অথবা এরকম একটা একটা ডিফারেন্ট একটা সাবজেক্ট এবং ডিফারেন্ট একটা ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটাকে মেক করব যখন আমরা হোম বসাবো। এরকম দুটো ডিফারেন্ট সেন্টেন্সকে কানেক্ট করার জন্য এবং অর্থটা কি হচ্ছে এই বিষয়টির দিকে একটু খেয়াল করেন। এরপর হচ্ছে হুজ। এবার আমরা আসি হুজটা কিভাবে ব্যবহার করব। একই উদাহরণ দিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরেন এখানে আমরা হুজ বসালাম, এখন হুজ মানে হচ্ছে যার, হুজ মানে কি যার, একজন হলে যার, একজনের বেশি হলে যাদের, হোম একজন হলে যাকে, একজনের বেশি হলে যাদেরকে, হু একজন হলে কে, একজনের বেশি হলে কারা, আর অ্যাসার্টিভ সেন্টেন্স যে অথবা যারা। এখন এখানে হুজ ব্যবহার হয়েছে, হুজ মানে হচ্ছে পসেসিভ, আর পসেসিভ প্লাস নাউন, এটা নোট করে রাখেন, পসেসিভের পরে অলওয়েজ একটা নাউন বসে, পসেসিভ কখনো একা বসে না, নোট করে রাখেন, পসেসিভ প্লাস নাউন। যেমন হিজ ফ্যান, তার কলম, হিজ ফ্যান। মাই নেম, আমার নাম, মাই ফাদার, আমার বাবা। মাই একটা পসেসিভ আর ফাদার হচ্ছে একটা নাউন, তার মানে হচ্ছে পসেসিভ প্লাস নাউন, পসেসিভ কখনো একা বসে না। সো এখন এখানে আমরা কি বসাবো বলুন তো, এখানে আমরা এখন একটা অবজেক্ট বসাবো বা একটা বস্তু বসাবো যেটা হচ্ছে আপনার এই চাইল্ডের সাথে সম্পর্কিত, যেহেতু এটা যার বুঝাচ্ছে, আর চাইল্ড মানে যার, যার। এখন দেখো আমরা বলতে চাই, যদি বলে যে রহিম ইজ এ বয় হুজ পেন, যার কলম, হুজ ফাদার, যা মানে যার বাবা, মানে তার বাবাকে বুঝাচ্ছে, বুঝছেন ব্যাপারটা। এখন বিষয়টা হচ্ছে এখানে যদি আমরা বলি যে তার ড্রেস, অথবা তার, আমরা ধরি ড্রেস বলি, হুজ ড্রেস, হুজ ড্রেস মানে কি চাইল্ডের ড্রেস, হুজ ড্রেস মানে কি চাইল্ডের ড্রেস। তাহলে আতোকাই ইজ এ চাইল্ড হুজ ড্রেস, তোকাই হচ্ছে একটা শিশু যার ড্রেসটা, এরপরে আমরা যে কোনো একটা বার বসাতে পারি। আপনি বললেন যে রিমেইনস, কি বললেন, রিমেইনস, ওকে, রিমেইনস মানে থাকে, কি থাকে, হুজ ডেজ রিমেইন, নোংরা থাকে, ডার্টি। তাহলে আতোকাই ইজ এ চাইল্ড হুজ ডেজ রিমেইন ডার্টি, যার ডেজটা কি থাকে, নোংরা থাকে। এখন রহিম ইজ এ বয় হুজ ফাদার লিভস ইন লন্ডন, রহিম একজন ছেলে যার বাবা কোথায় বাস করে বলেন, লন্ডনে বাস করে, যার বাবা লন্ডনে বাস করে। আপনি বলেন যে রূপা ইজ এ গার্লস
রূপা হচ্ছে একজন মেয়ে, হুজ ফাদার, যার বাবা কি করে, অথবা হুজ মম, হুজ ফাদার ওয়ার্ক কাজ করে, বা ওয়ার্কস কাজ করে, কোথায় কাজ করে সেটা আপনি বলে দিলেন। তাহলে এই যে হু, হোম, হুজ, এই তিনটা ডিফারেন্ট ব্যবহার হলো দুটা বাক্যকে কানেক্ট করার জন্য, অথবা যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থটা কেমন হলো, মিনিংটা কেমন হলো, বা কিভাবে সেন্টেন্সটা মেক হচ্ছে, এটা সবাই বুঝছেন কিনা? যদি না বুঝেন আমাকে বলেন। যেমন হচ্ছে ওয়াট, ওয়াট অর্থ কি, আবার ওয়াট অর্থ যা, যেটা হতে পারে। যেমন আমি যদি বলি হোয়াট ইউ নিড, হোয়াট ইউ নিড, হোয়াট ইউ নিড মানে কি, যা তোমার প্রয়োজন। এখন হোয়াট ইউ নিড মানে কি তোমার প্রয়োজন, এটা বোঝাচ্ছে না। কেন বলেন তো? যে এটা ইউটা হচ্ছে একটা সাবজেক্ট, নিডটা হচ্ছে একটা ভার্ব। সাবজেক্ট ভার্ব মানে কি বলেন তো? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন একটা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার হয়, তখন সেটা দ্বারা কোশ্চেন বোঝায় না, সাধারণ সেন্টেন্স বোঝায়। যা তুমি চাও, যা তুমি পছন্দ করো, আমি তোমাকে তাই দিব। ঠিক আছে? আপনি যদি বলেন যে তুমি যা পছন্দ করো আমি তোমাকে তাই দিব, হোয়াট ইউ লাইক, হোয়াট ইউ লাইক, যা তুমি পছন্দ করো আমি তোমাকে কি করব, আই উইল গিভ ইউ দ্যাট, আমি তোমাকে তাই দিব। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা মেক করলাম, অথবা আপনি এভাবে বলতে পারেন যে আই উইল গিভ ইউ দ্যাট, অথবা হ্যাঁ এভাবে বলতে পারেন, মানে সেন্টেন্সটা আগেও বলতে পারেন, আই উইল গিভ ইউ দ্যাট, হোয়াট ইউ লাইক, হোয়াট ইউ নিড, যা তোমার প্রয়োজন, হোয়াট ইউ ওয়ান্ট টু, যা তুমি চাও, যা তুমি চাও। একইভাবে ধরেন ওয়েন, ওয়েন মানি কখন, আবার ওয়েন মানি যখন। ওকে, যখন তুমি আমাকে কথাটা বলেছিলে তখন আমি শুনতে পাই নাই, অথবা যখন তুমি বাজারে গিয়েছিলে, যখন তুমি কাজটি করেছিলে, যখন তুমি আমাকে প্রপোজ করেছিলে, এইরকম সেন্টেন্সগুলো মানে যখন, এটার অর্থ হয়ে যাবে যখন। ঠিক আছে? এগুলো সাধারণত তখন কি করবে, দুইটা সেন্টেন্সকে মেক করবে, দুইটা সেন্টেন্সকে মেক করবে। তখন এখানে বাংলায় দুই রকমের অর্থ থাকবে। যেমন ধরো, যা তুমি পছন্দ করো আমি তোমাকে তাই দিব। তাহলে যা তুমি পছন্দ করো আমি তোমাকে তাই দিব, তাহলে যা তা, এরকম একটা সেন্স চলে আসে বাংলায়। তবে ইংলিশে তা কথাটা দেওয়ার প্রয়োজন হয় না। যেমন ধরো, যখন তুমি আমাকে কল দিয়েছিলে, ওয়েন, ওয়েন ইউ, ওয়েন ইউ কি বলেন তো, কল মি। এখন কল দিয়েছিল হলে আপনি ইডি যুক্ত করে দিবেন, কল্ড মি। যখন তুমি আমাকে কল দিয়েছিলে তখন আমি বিজি ছিলাম, আই ওয়াজ বিজি। আমি কি ছিলাম বলেন তো? বিজি ছিলাম, আই ওয়াজ বিজি। তাহলে এই যে ব্যাপারটা খেয়াল করেন, ওয়েন ইউ কল্ড মি আই ওয়াজ বিজি, তাহলে যখন তুমি আমাকে কল দিয়েছিলে তখন আমি বিজি ছিলাম। এই যে তখন কথাটা কিন্তু বাংলায় চলে এসেছে সেন্সে, তবে ইংলিশে দেওয়ার প্রয়োজন নেই। ইংলিশে আর তখন কথাটা দেওয়ার প্রয়োজন নেই, বাংলায় কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক আছে? তো এই ব্যাপারটা বুঝতে হবে, যখন তুমি আমাকে কল দিয়েছিলে তখন আমি ব্যস্ত ছিলাম, when you called me I was busy। এভাবে সেন্টেন্সগুলো মেক হয়। ধরেন আরেকটা সেন্টেন্স, ওয়াই। ধরেন আপনি বলতে চাইছেন যে যে কারণে তুমি কাজটি করেছিলে, ওয়াই ইউ ডিড দ্য ওয়ার্ক। তাহলে ওয়াই অর্থ, এখানে ওয়াই দ্বারা কিন্তু কি কারণে করেছো সেটা বুঝাচ্ছে না, বুঝাচ্ছে যে কারণে তুমি কাজটি করেছিলে আমি জানি সেটা, আমি জানি সেটা, আই নিউ দ্যাট, আমি জানি সেটা। তাহলে যে কারণে তুমি কাজটি করেছিলে মানে সেই কারণটা আমি জানি, এটা বুঝাতে চাচ্ছে। এগুলো হচ্ছে যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার, যেভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার হয় ওইটা। ওকে, একইভাবে যেমন আপনাদের ওয়্যার আছে, ওয়্যার, ওয়্যার মানে হচ্ছে আপনারা জানেন কোথায়, আবার ওয়্যার মানে যেখানে, যেখানে তুমি থাকো সেখানে আমি যাব। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে ওয়্যার ইউ লিভ, ওয়্যার ইউ লিভ, যেখানে তুমি থাকো সেখানে আমি যাব, আই উইল গো দেয়ার।
I'll go there, সেখানে আমি যাব। হয়ে গেল। মানে যেখানে তুমি থাকো, where you live I'll go there, যেখানে তুমি থাকো সেখানে আমি যাব। তাহলে এই যে যেখানে সেখানে এটা বাংলায় সেন্স চলে এসেছে, তবে ইংলিশে দেওয়ার প্রয়োজন নেই। ইংলিশে বাংলায় সেন্সটা চলে আসবে। তাহলে এই যে হোয়াট, ওয়েন, ওয়াই, ওয়ার, ঠিক আছে, হু, এগুলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার হয়েছে অনেকটা কিসের মতো করে, কানেক্টরের মতো, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য ব্যবহার হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স এগুলা, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতেছে। ওকে, তো এগুলো আমি একদম সিম্পল ভাবে আলোচনা করেছি, এটা কিন্তু অনেক ডিটেলস আলোচনা রয়েছে, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং বা কথা বলার ক্ষেত্রে এগুলো খুব মানে খুবই খুবই ব্যবহার হয়। তো আমি আশা করব। ওকে, প্রথমে আমরা হোয়াট দিয়ে শুরু করি। হোয়াট, হু, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় ইংলিশে। হোয়াট, তাহলে হোয়াট অর্থ কি? প্রশ্ন করার সময় হোয়াটের অর্থটা কি হয় বলেন তো? কি, প্রশ্ন করার সময়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে এটার অর্থ হয় যা। সবাই মোটামুটি এটা সবাই বুঝতে পারছেন। এখন সেন্স অফ প্রেজেন্ট, সেন্স অফ প্রেজেন্টে আপনি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করতে চান, হোয়াটের পরে আপনাকে অটোমেটিকলি একটা ডু বসাতে হবে অথবা একটা ডাজ বসাতে হবে। এই বিষয়টা যেন আপনার অটো চলে আসে, ঠিক আছে? আর এটা অটো কখন চলে আসবে? যখন আপনি এটা বেশি পরিমাণ প্র্যাকটিস করবেন। যেমন ধরেন হোয়াট ডু ইউ, কি চলে আসবে আপনার অটোমেটিকলি যেন চলে আসে, হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ। তারপর আপনার ভার্বটা চলে আসবে, ভার্বের বেস ফর্ম, ভার্বের কোনো চেঞ্জ হবে না। যেমন হোয়াট ডু ইউ ডু, কি হলো? হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, ঠিক আছে? তুমি কি করো। আপনি বলতেছেন যে তুমি কি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলেন। এখন ডাসটা কখন হলো বা কখন হবে বলেন তো? যখন আমরা বলতে চাচ্ছি যে সে কি পছন্দ করে, তাহলে হোয়াট ডাজ শি লাইক, হোয়াট ডাজ শি লাইক অথবা হোয়াট ডাজ হি লাইক। তখন আর লাইকের সাথে কিন্তু এস দেওয়ার প্রয়োজন নাই। কেন বলেন তো? ডু ডাজ ডিডের পরে ভার্বের বেস ফর্ম বসে, নোট করে রাখেন। ডু ডাজ ডিডের পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের কোনো চেঞ্জ হয় না। সো হোয়াট ডাজ হি লাইক, সে কি পছন্দ করে, সে কি পছন্দ করে। ওকে, তো এখন এটা হচ্ছে আমাদের সেন্স অফ প্রেজেন্ট, বর্তমানে। এখন যদি আমরা অতীতে প্রশ্ন করতে চাই, তখন অটোমেটিকলি আপনাকে বলতে হবে হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ, তারপর আবারও ভার্বের বেস ফর্ম, হোয়াট ডিড ইউ লাইক, তুমি কি পছন্দ করেছিলে, অতীত বোঝাবে। তুমি কি করেছিলে, তখন হবে হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, ঠিক আছে? তো সে কি করেছিল, হোয়াট ডিড শি ডু। ধরেন এই সেন্টেন্সটাকে আপনি বলতে চাচ্ছেন যে সে কি পছন্দ করেছিল, তখন কি হবে? হোয়াট ডিড শি লাইক, হোয়াট ডিড শি লাইক। লাইকের সাথে কিন্তু এস হবে না, লাইকে হবে, লাইকস হবে না, ঠিক আছে? কেউ যদি আমরা এখানে এস যুক্ত করি, রং হবে। তাহলে ডিডের ক্ষেত্রে কি, অতীত প্রশ্ন করার সময় হি বসান, শি বসান, দে বসান, যেই কিছুই বসান না কেন, অলওয়েজ কি হবে? ডিড হবে, ডিডের কোনো চেঞ্জ হবে না। জাস্ট প্রেজেন্টে প্রশ্ন করতে চাইলে হি এর ক্ষেত্রে ডাস হয়ে যাচ্ছে, শি এর ক্ষেত্রে ডাস, ইটের ক্ষেত্রে ডাস, ঠিক আছে? দে এর ক্ষেত্রে ডু, উই এর ক্ষেত্রে ডু, ইউ এর ক্ষেত্রে ডু, এগুলো সবাই জানেন। ওকে, এবার যদি আমরা ভবিষ্যতে প্রশ্ন করতে চাই, তাহলে হোয়াটের পরে অটোমেটিকলি আমাদেরকে একটু উইল বসাতে হবে। হোয়াট উইল। আমি আপনাদেরকে স্ট্রাকচার উপর জোর দিচ্ছি না, ল্যাঙ্গুয়েজটার উপর বেশি জোর দিচ্ছি। মানে হচ্ছে আপনি প্র্যাকটিস করার মাধ্যমে যদি বিষয়টাকে আয়ত্ত করতে পারেন, ইট উইল বি বেটার ফর ইউ, এটা আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি শুধু স্ট্রাকচার মুখস্থ করেন, হোয়াট প্লাস ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই সেই, এগুলো হচ্ছে হচ্ছে আপনার, এগুলো দিয়ে খুব একটা বেশি দূর আপনি আগাতে পারবেন না, খুব একটা বেশি দূর আগাতে পারবেন না। প্রশ্ন করার সময় আপনি বিভিন্ন জটিলতার মধ্যে ভুগতে হবে। তা না করে আমি যেভাবে আপনাকে বিষয়টা পড়াচ্ছি, এই সেন্সে বা এই পদ্ধতিতে আপনি এটাকে আয়ত্ত করার চেষ্টা করেন, এটা আপনার জন্য বেটার হবে। সো ভবিষ্যৎ সেন্সে আমরা প্রশ্ন করতে চাইলে হোয়াটের পরে অটোমেটিকলি কি বসাবো? উইল। তারপর যাকে আমরা প্রশ্নটা করতে চাচ্ছি অবশ্যই তার নাম, এখানে রহিম, করিম, যে কোনো কিছু হতে পারে। প্রোনাউন ব্যবহার করলে আমরা ইউ, হি, শি, যে কোনো কিছু হতে পারে। উইল কিন্তু উইলে থাকবে, ভবিষ্যৎ সেন্সে কোনো চেঞ্জ হবে না। তারপর ভার্বের বেস ফর্ম, অর্থাৎ হোয়াট উড ইউ ডু,
হোয়াট উইল ইউ ডু মানে তুমি কি করবে, তুমি কি করবে। ওকে, তাহলে দেখেন, অথবা তুমি কি পছন্দ করবে, হোয়াট উইল ইউ লাইক। তাহলে সেন্টেন্সগুলো আপনারা যদি একটু খেয়াল করেন যে হোয়াট ডু ইউ লাইক অথবা হোয়াট ডু ইউ ডু তুমি কি করো, হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে, হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে। এভাবে করে করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এভাবে করে করে আপনাদেরকে বিষয়টা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন আপনি চাইলে এটাকে অন্য অন্য টেন্সে এটাকে কি করতে পারেন, রূপান্তর করতে পারেন। আমাদের আরো একটা সেন্স আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস সেন্স বা চলমান সেন্স, চলমান সেন্স। এখন চলমান সেন্সে প্রশ্ন করতে চাইলে আপনি যদি বর্তমান সেন্সে চলমান প্রশ্ন করতে চান, তাহলে আপনি কি হোয়াট ইজ আর অথবা আর হবে, এই দুইটাই বেশি হয়, হোয়াট ইজ অথবা হোয়াট আর। সো বর্তমানে চলমান সেন্সে প্রশ্ন করতে চাইলে, যেমন ধরেন আপনি কাউকে প্রশ্ন করতে চাচ্ছেন তুমি কি করছো, তাহলে সেক্ষেত্রে কি হবে, হোয়াট আর ইউ। আমরা বেশি তোমাকে প্রশ্ন করি এই জন্য, এরপর আমরা জাস্ট বার প্লাস আইএনজি যুক্ত একটা শব্দ বসিয়ে দেবো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, তুমি কি করছো। সো এই হচ্ছে কন্টিনিউয়াস সেন্স, এটাকে আমরা স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহার করি। এই চারটা সেন্সকে আমাদের আয়ত্ত করতে হবে প্রথমে, মানে প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার অ্যান্ড কন্টিনিউয়াস। অতীতের চলমানটা আমরা খুব বেশি ব্যবহার করি না, আর ভবিষ্যৎ তো করিয়ে না, স্পোকেন ইংলিশে খুব করিয়ে না ভবিষ্যৎ। সো এটা নিয়ে এখন ভাবার দরকার নেই। সো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এটাকে হোয়াই আর ইউ ডুইং, তুমি কি করছিলে, মাঝে মধ্যে আমরা এটাও বলে থাকি। অর্থাৎ এটাকে অতীতে যদি বলতে চাই, তুমি কি করছিলে, যখন আমি তোমাকে কল দিয়েছিলাম তখন তুমি কি করছিলে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি প্রশ্ন করলেন যে when I called you, যখন আমি তোমাকে কল দিয়েছিলাম, what were you doing, তুমি তখন কি করছিলে, what were you doing, তখন তুমি কি করছিলে। ওকে, আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি, একেবারে সিম্পল। এবার আমরা দেখব এই ওয়াটের সাথে যদি আমরা একটা প্রেপোজিশন যুক্ত করে দিই, যেমন ধরেন ফর, হতে পারে না আমরা এরকম প্রেপোজিশন যুক্ত করে দিলাম ফর, তখন এটার একটা মিনিং হচ্ছে কি জন্য। নোট করে রাখেন, তখন এর মিনিংটা হয়ে যাবে কি জন্য। মিনিংটা হয়ে যাবে কি বলেন তো, কি জন্য। ধরেন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে তুমি কি জন্য কাজটি করছো, বা তুমি এটা কি জন্য কিনিয়াছো, বা তুমি এটা কি জন্য কিনবে। কি জন্য মানে কি জন্য একটা আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, কারণটা আপনি জানতে চাচ্ছেন, তাই না। অনেক সময় আমরা বলি না তুমি কি জন্য এটা করতেছো, তুমি কি জন্য এটা কিনতেছো, কি জন্য পড়তেছো, কি জন্য খাচ্ছ, কি জন্য তুমি সেখানে যাবে। এরকম সেন্সে যখন আমরা প্রশ্ন করতে চাই তখন হয়ে যায় হোয়াট ফর, হোয়াট ফর, ঠিক আছে, কি জন্য। ধরেন একটা সেন্টেন্স আমি মেক করে দেখাচ্ছি। ধরেন আপনি আপনি বলতে চাচ্ছেন যে আহ, তুমি কি জন্য এটা কিনেছো, মানে তুমি কি জন্য এটা কিনেছো। তাহলে আপনি কি জন্য কিনেছো, কিনেছো মানে এটা কিনা হয়ে গেছে, তাই না। তুমি কি জন্য কিনেছো বা তুমি কি জন্য কিনবে, কি জন্য কিনবে। তাহলে কিনবে হলো ভবিষ্যৎ, আমরা জানি অটোমেটিক উইল চলে আসবে, হোয়াট উইল ইউ অটোমেটিক চলে আসবে। তো কিনবে হোয়াট উইল ইউ বাই, তুমি কিনবে হোয়াট উইল ইউ বাই। ধরো তুমি এটা কি জন্য কিনবে, হোয়াট উইল ইউ বাই দিস, শেষে আপনি বসাই দিলেন ফর, হয়ে গেল। খেয়াল করছেন, হোয়াট উইল ইউ বাই দিস ফর, তুমি কি জন্য কিনবে, বা তুমি এটা কি জন্য কিনবে, তুমি এটা কি জন্য কিনবে। হোয়াট উইল ইউ বাই আ মোবাইল ফোন ফর, তুমি একটা মোবাইল ফোন কি জন্য কিনবে। তখন আপনি বলতেছেন যে তুমি সেখানে কি জন্য যাবে, হোয়াট উইল ইউ গো, দেখেন হোয়াট উইল ইউ গো সেখানে, দেয়ার ফর, হয়ে গেল। হোয়াট উইল ইউ গো দেয়ার ফর, হোয়াট উইল ইউ গো দেয়ার ফর, তুমি সেখানে কি জন্য যাবে, কি জন্য যাবে। ওকে, ওকে। এখন এটাকে যদি আমরা
লুকিং ফর এর সাথে ব্যবহার করি, ওয়াটটাকে যদি আমরা লুকিং ফর এর সাথে ব্যবহার করি, তো লুক ফর মানে হচ্ছে, আপনারা জানেন যে লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক ফর মানে হচ্ছে খোঁজা। এই ফ্রেজাল ভার্বটা সবাই নোট করে রাখেন। লুক ফর মানে হচ্ছে খোঁজা, আমি লিখে দিচ্ছি, কোনো কিছুকে খোঁজা। কি করা বলেন? খোঁজা। খোঁজা মানে তো বুঝেন আপনারা, যে খুঁজেন আর কি। ওকে, খুঁজা বা খোঁজা যেটাই বলেন। এটা প্রয়োজন নেই, জাস্ট এটা দিলে হবে। ওকে, বুঝে নেবেন আমি কি বলতেছি, খোঁজা বা খোঁজা। এখন এই ক্ষেত্রে আমি যদি বলি যে তুমি কি খুঁজতেছ, তুমি কি খুঁজতেছ, এটা একটু ফর, এটা কিন্তু একসাথে মনে রাখবেন। লুক ফর এটা কিন্তু একসাথে, এটা কিন্তু ওয়াটের সাথে ব্যবহার হবে না। লুক ফর এটা একসাথে, এটার অর্থ হচ্ছে খোঁজা। যেমন আপনি বলতে চাচ্ছেন যে আম লুকিং ফর আ ড্রেস, আমি একটি কি করতেছি, আম লুকিং ফর আ ড্রেস, আমি একটি ড্রেস খুঁজতেছি। আম লুকিং ফর আ ফ্যান, আমি একটি কলম খুঁজতেছি। এ লুকিং ফর। তো এই ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে তুমি কি খুঁজতেছ, অনেক সময় আমরা বলি যে এই তুমি কি খুঁজতেছ, তুমি কি খুঁজতেছ। তাহলে দেখেন, হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছ, হোয়াট আর ইউ লুকিং ফর। আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনাদের ডেইলি লাইফে সবচেয়ে বেশি ইউজ হবে, বেশিরভাগ ক্ষেত্রে স্পোকেন রিলেটেড, যেটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। ওই বিষয়গুলো দেখাচ্ছি। তো আমি আশা করব সবাই শেষ পর্যন্ত থাকবেন। যদি না থাকেন তাহলে আজকে কিন্তু অনেক অনেক কিছু মিস করবেন, যেটা থেকে আপনি ইংরেজি শেখা থেকে বলতে পারেন আরো 10-12 বছর পিছিয়ে যাবেন। যদি আপনি ইংলিশ লার্নার হয়ে থাকেন, বিগিনার্স হয়ে থাকেন, আজকে যদি আপনি আজকের ক্লাসটা মিস করেন তাহলে আপনি ইংরেজি শেখা থেকে আরো 10-12 বছর পিছিয়ে যাবেন। কেন বলেন তো? কারণ আপনি যদি প্রশ্নই করতে না পারেন তাহলে ইংরেজি শিখবেন কিভাবে? ওকে, তাহলে হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছ, তুমি কি খুঁজতেছ। তো লুকিং ফর বিষয়টা একসাথে, লুকিং ফর বিষয়টা একসাথে বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি কি জন্য, এজন্য আমরা হোয়াট ফর ব্যবহার করি। কি জন্য, কি জন্য যাবে, তুমি সেখানে কি জন্য যাবে, তুমি কাজটা কি জন্য করবে, তুমি এই কাজটা কি জন্য করবে। তাহলে কি জন্য করবে, যে হোয়াট উইল ইউ ডু দ্য ওয়ার্ক ফর, তুমি কাজটি কি জন্য করবে। এই কি জন্য, কি জন্য, হোয়াট ফর বা ওয়ার্ক ফর। ওকে, আসি হোয়াটের আরো কিছু ব্যবহার দেখাচ্ছি। ধরেন আপনি হোয়াটের পরে হোয়াট আপনি অ্যাবাউট বসালেন, প্রেপোজিশন বসালে তখন কিন্তু মিনিং গুলা চেঞ্জ হয়ে যায়, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। ধরেন আমরা অ্যাবাউট বসালাম। ওকে, আপনাদেরকে আমি প্রশ্ন করার সুযোগ দিব, আমরা হোয়াটের ব্যবহারটা আমরা শেষ করে ফেলি, তারপর আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। হোয়াট অ্যাবাউট মানে হচ্ছে কি সম্বন্ধে, আপনারা নোট করে রাখেন, কি সম্বন্ধে। অ্যাবাউট মানে হচ্ছে আমরা কোনো বিষয়ে বা কোনো সম্পর্কে এরকম কিছু আমরা তখন আমরা অ্যাবাউট ব্যবহার করি, তাই না? ওকে, কি সম্বন্ধে বা কি বিষয়ে, তখন আমরা ব্যবহার করব হোয়াট অ্যাবাউট। ধরেন আমি এখানে লিখে রাখছি কি সম্পর্কে, হ্যাঁ, কি সম্পর্কে অথবা কি বিষয়, কি সম্পর্কে অথবা কি বিষয়। ওকে, দেখি, ধরেন আপনি বলতে চাচ্ছেন যে তুমি কি ভাবতেছ, তুমি কি ভাবতেছ। এখন খেয়াল করেন, তুমি কি ভাবতেছ, এটার মানে হচ্ছে তুমি আসলে কি বিষয়ে ভাবতেছ বা কি সম্পর্কে ভাবতেছ, এরকম কিন্তু একটা চেঞ্জ, মানে একটা সেন্স আছে এখানে, তাই না? ধরেন আপনি তুমি কি ভাবতেছ, এই ক্ষেত্রে আপনি কি বলছেন যে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, থিঙ্কিং অ্যাবাউট মানে তুমি কি ভাবতেছ, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি ভাবতেছ। এই যে এখানে অ্যাবাউট দেওয়ার বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে গেছে, যে মানে তুমি কি বিষয়ে ভাবতেছ বা তুমি কি সম্পর্কে তুমি ভাবতেছ, এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি বিষয়ে ভাবতেছ। ধরেন তুমি কিসের জন্য উদ্বিগ্ন,
তুমি কিসের জন্য, মানে কোন বিষয়টার জন্য, বা কি জন্য তুমি উদ্বিগ্ন, এরকম সেন্সগুলোতে যেমন আমরা বলতে পারি যে হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট, মানে তুমি কি সম্পর্কে বা কি বিষয়ে বা কি নিয়ে তুমি আসলে উদ্বিগ্ন। হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট, ওয়ারিং অ্যাবাউট। তো এইভাবে করে আমরা হোয়াট অ্যাবাউট দিয়ে প্রশ্ন করতে পারি কোন একটা বিষয় বা কোন একটা সম্পর্কে, যখন তুমি কি বিষয়ে ভাবছো, ঠিক আছে, এরকম সেন্সে তুমি কি বিষয়ে উদ্বিগ্ন, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হোয়াট অ্যাবাউট দিয়ে প্রশ্ন করতে পারি। এরপরে হোয়াটের পরে যদি আমরা লাইক ব্যবহার করি, লাইক, তখন এই বিষয়টা কেমন বা কি রকম, এরকম সেন্সে। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে ছেলেটি দেখতে কেমন, আপনি জানতে চাচ্ছেন ছেলেটি দেখতে কেমন, জায়গাটা কি রকম বা জায়গাটা দেখতে কেমন, জায়গাটা কিরকম, বা ক্লাসটা কেমন লাগলো, আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে, বা ক্লাসটা কেমন। তো এটার মানে হচ্ছে আপনি ওয়া ডট ডট লাইক, এরকম ভাবে যখন আপনি কোনো প্রশ্ন করবেন কাউকে, বা আপনি মনের ভাব প্রকাশ করতে চাচ্ছেন, কাউকে প্রশ্ন করতে চাচ্ছেন, তখন এটার মিনিংটা হয়ে যাবে কেমন অথবা কি রকম। কেমন অথবা কি রকম, এরকম একটা সেন্স দিবে, কেমন অথবা কি রকম। যেমন ধরেন আমি জানতে চাচ্ছি যে ছেলেটি দেখতে কেমন, আমি জানতে চাচ্ছি যে ছেলেটি দেখতে কেমন, তাহলে বর্তমান আমরা অটোমেটিকলি ডাস চলে আসবে, এটা আমরা আগেই বলেছি। ডু অথবা ওয়াটের পরে কি, ওয়াটের পরে ডু ডাস চলে আসবে বর্তমান সেন্সে, এটা তো জানতে হবে। তাহলে হোয়াটস দ্য বয় লুক লাইক, খেয়াল করছেন, এটা হচ্ছে আমাদের কি মেইন ভার্ব, আর এরপরে আমরা লাইক ব্যবহার করেছি। তো সেন্টেন্সটা মিনিং হয়ে গেল হোয়াট ডাজ দ্য বয় লুক লাইক, ছেলেটি দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য মিলিটারি লুক লাইক, মিলিটারি দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য বার্ড লুক লাইক, পাখিটি দেখতে কেমন। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। কোন একটা বিষয় দেখতে কেমন বা কি রকম, যখন আপনি কাউকে প্রশ্ন করতে চাচ্ছেন, তখন আপনাকে এভাবে প্রশ্ন করতে হবে, হোয়াট ডাজ দ্য বয় লুক লাইক, হোয়াট ডাজ দ্য হোম লুক লাইক, মানে হচ্ছে বাড়িটি দেখতে কেমন। ওকে, জায়গাটা কি রকম, আপনি জানতে চাচ্ছেন যে জায়গাটা কি রকম, তখন আপনি যেমন এভাবে প্রশ্ন করতে পারেন যে হোয়াট ইজ দ্য লোকেশন, হোয়াট ইজ দ্য লোকেশন লাইক, হোয়াট ইজ দ্য লোকেশন লাইক, মানে হচ্ছে কি জায়গাটি দেখতে কিরকম বা জায়গাটি দেখতে কেমন। হোয়াট ইজ দ্য লোকেশন লাইক, হোয়াট ইজ দ্য লোকেশন লাইক। এখন ধরেন আমি জিজ্ঞেস করলাম যে ক্লাসটি কেমন লাগলো বা ক্লাসটি কেমন, তাহলে আপনি কি বলছেন যে যে আপনি যেটা বলতে পারেন যে হোয়াট ইজ দিস ক্লাস লাইক। ওকে, ক্লাসটি কেমন লাগলো বা ক্লাসটি কেমন, হোয়াট ইজ দিস ক্লাস, হোয়াটস দিস ক্লাস লাইক, হোয়াট ইজ দ্য লোকেশন লাইক, হোয়াট ডাজ দ্য বয় লুক লাইক, লুক লাইক দেখতে কেমন, এরকম সেন্সে। আর এখানে সরাসরি হোয়াটস দ্য লোকেশন লাইক, লোকেশনটি কেমন, লোকেশনটি কেমন এরকম বোঝাচ্ছে, ক্লাসটি কেমন এরকম বোঝাচ্ছে। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মোটামুটি ওয়াট নিয়ে আরো অনেক ব্যবহার আছে। আপাতত আমরা এখানে ওয়াট নিয়ে শেষ করছি, যেহেতু আমাদের অনেকগুলা রয়ে গেছে, অনেকগুলা ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে কথা বলবো আজকে। তো ওয়াট নিয়ে আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানাতে পারেন। আমি আপনাদেরকে একটা কনফিউশন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। ধরেন অনেক সময় আমরা এমন প্রশ্ন করি যে what class do you read, কনফিউশনটা একটু দূর করে দিই আপনাদেরকে। বা what class do you read in, আমরা অনেক সময় প্রশ্ন করি, তাই না? মানে তো আমরা জানি কি, এরকম অর্থে আমরা অনেক সময় ব্যবহার করি। এখন যখন কেউ এখানে জায়গায় which ব্যবহার করলো, which class do you read in,
তখন আমাদের মনে একটা কনফিউশন হয়ে যায় যে এটা কি আসলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন হবে নাকি উইচ ক্লাস ডু ইউ রিড ইন হবে, কোনটা হবে? আসলে এখানে দুইটাই কারেক্ট। হোয়াট ক্লাস মানে কি ক্লাস বোঝাচ্ছে না কোন ক্লাস বোঝাচ্ছে, ঠিক আছে? তো আপনি তখন এটা সেন্টেন্স অনুযায়ী সেন্সটা পরিবর্তন হয়ে যাবে। সেন্টেন্স অনুযায়ী কি হয়ে যাবে, সেন্সটা অর্থটা পরিবর্তন হয়ে যাবে, কি ক্লাস না আসলে কোন ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? সো হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন মানে তুমি কোন ক্লাসে পড়ো। একদম সরাসরি প্রশ্ন করতে চাইলে আপনারা এটা ব্যবহার করবেন। আর যদি আপনারা যদি আসলে অপশন দিতে চান যে ইন হুইচ ক্লাস ডু ইউ রিড ইন 11 অর 12, মানে হচ্ছে আপনি কি একাদশ পড়েন নাকি দ্বাদশে পড়েন, তখন আপনি হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন 11 অর 12 অনার্স অর মাস্টার্স, ঠিক আছে? হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন অনার্স অর মাস্টার্স, এভাবে প্রশ্ন করতে পারেন। অর্থাৎ দুইটাই কিন্তু সেম। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের ওয়াক নিয়ে। ওয়াক নিয়ে আমরা এখন অ্যাক্টিভ দেখিয়েছি, যদি প্যাসিভ দেখাতে চাই দেখি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, আবার যারা হয়, হু অর্থ কেও হয়, আবার কি হয় বলেন, কারা হয়, কে অথবা কারা। আবার হু অর্থ যে অথবা যারা, যে অথবা যারা কখন হবে, সাধারণ সেন্টেন্সে। এখন হু কিন্তু অন্য সবগুলা থেকে ডিফারেন্ট, আলাদা। অন্যগুলোর সাথে হু এর কোনো মিল নেই, কেন বলেন তো? হু দ্বারা সাবজেক্টকে বোঝায়, হ্যাঁ হু দ্বারা আবার মাঝে মধ্যে অবজেক্টকেও বোঝায়, আমরা বলবো কখন অবজেক্টকে বোঝাবে। এখন আপাতত আমরা সাবজেক্ট দেখব। হু যেহেতু সরাসরি ব্যক্তিকে প্রশ্ন করতেছে, তো তখন আপনার আর প্রয়োজন নাই, যেমন আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কে ফুটবল খেলে, কে ফুটবল খেলে, তার মানে আপনি কে খেলে তার সম্পর্কে জানতে চাচ্ছেন, ঠিক আছে? আপনি কাউকে এটা প্রশ্ন করতেছেন না যে তুমি কেন ফুটবল খেলো। খেয়াল করেন, আমি যদি বলি যে তুমি কেন ফুটবল খেলো, তার মানে আমি প্রশ্নটা করেছি তোমাকে, ওয়াই, তুমি কেন খেলো, ওয়াই ডু ইউ প্লে ফুটবল। ওয়াই ডু ইউ কি বলেন, প্লে ফুটবল, যে তুমি কেন ফুটবল খেলো। ওকে, এখন আমি এই প্রশ্নটা করেছি তোমাকে, আমি আমি তোমার সম্পর্কে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি তুমি খেলো কেন, মানে যে কাজের কারণটা জানতে চাচ্ছি আমি। তুমি কেন কাজটি করো, আমি ওই যে কাজের কারণটা। আমি যদি বলি যে তুমি কেন ভাত খাও, তাহলে যে খাওটা কেন খাও, আমি এই যে খাওয়াটাকে কেন দিয়ে প্রশ্ন করেছি। আমি কি করেছি বলেন, খাওয়াটাকে কেন দিয়ে প্রশ্ন করেছি। আমি তোমার সম্পর্কে জানতে চাইনি, আমি জানতে চাই তুমি কেন খেলো, তোমার খেলা সম্পর্কে জানতে চাচ্ছি। এই জন্য আমাদের এরকম সেন্টেন্স হয়, সেন্টেন্সগুলো এরকম হয় যে ওয়াই ডু ইউ, তারপর ভার্বটা বসে যাবে, ওয়াই ডু ইউ প্লে ফুটবল, তুমি কেন ফুটবল খেলো। কিন্তু এখন আমরা যদি বলি যে কে ফুটবল খেলে, তখন কিন্তু আমরা সরাসরি ইউ সম্পর্কে জানতে চাচ্ছি। দেখেন, তখন আমরা কিন্তু আর খেলা সম্পর্কে জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি তোমার সম্পর্কে, ইউ সম্পর্কে। তখন কিন্তু আর এখানে ইউ দেওয়ার প্রয়োজন নাই, কেন বলেন তো? যেহেতু আমরা ইউ সম্পর্কে জানতে চাচ্ছি, সো হু দ্বারা আমাদের হু এর অ্যান্সারটা ইউ চলে আসবে। তখন হয়ে যাবে যে হু প্লেস ফুটবল। হয়ে গেল, কে ফুটবল খেলে, হু প্লেস ফুটবল, কে ফুটবল খেলে। খেয়াল করছেন, হু এর পরে কিন্তু আর ডু দেওয়ার প্রয়োজন নেই। আমার কিন্তু এটা প্রয়োজন নাই যে হু ডু প্লেস ফুটবল, প্রয়োজন নেই, ঠিক আছে? এই ডুটা কখন প্রয়োজন হবে, যখন ব্যক্তি থাকবে। তো ব্যক্তির আগে আমরা কি করব, ডু ইউ, ডাস হি, ডাস শি, ঠিক আছে, ডু উই, ডু দে, ওয়াই ডু দে। কিন্তু যখন আমরা কে তার সম্পর্কে জানতে চাচ্ছি, তখন হু এর পর অটোমেটিকলি কি বসে যাবে, বার বসে যাবে। কেন বলেন তো? হু হচ্ছে সাবজেক্ট, প্রথমে বলেছি হু হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা সরাসরি এখানে বারটা বসিয়ে দেব বর্তমান সেন্সে। হু প্লেস ফুটবল, কে ফুটবল খেলে। এখন আপনি যদি প্রশ্ন করতে চান যে কারা ফুটবল খেলে, এখন আপনি তো এখানে প্রশ্ন করলেন কে খেলে, এখন যদি আপনি কারা ফুটবল খেলে এটা জিজ্ঞেস করতে চান, তাহলে প্লে এর সাথে এসটাকে উঠিয়ে দেন, হয়ে গেল হু প্লে ফুটবল, মানে কারা ফুটবল খেলে। তার মানে দেখলেন তো যে যখন হু এর পরে আমরা বার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিলাম, তখন একজনকে বোঝাচ্ছে কে। হু এর পরে যখন আমরা বার্বের বেস ফর্ম বসালাম, মানে প্লুরাল ফর্ম,
ভার্বের বেস ফর্মের নাম হচ্ছে প্লুরাল ফর্ম। যখন আমরা প্লুরাল ফর্ম বসালাম তখন কারা হয়ে গেল, মানে কে ফুটবল খেলে, হু প্লেস ফুটবল, কারা ফুটবল খেলে, হু প্লে ফুটবল। একইভাবে দেখেন, কে বাজারে যায়, হু গোস টু মার্কেট, কারা বাজারে যায়, হু গো টু মার্কেট। একেবারে ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারতেছেন। আপনি যদি বলতে চান যে কে পড়াশোনা করে, হু স্টাডিজ, আর কারা পড়াশোনা করে, হু স্টাডি, হু স্টাডি, এস লাগবে না আপনার, ঠিক আছে? ওকে, এটাই ছিল হু, কে এবং কারা এর মধ্যে পার্থক্য। এবার আমরা আসি, যদি আমরা বলতে চাই যে কে ফুটবল খেলে না, তখন কি আমরা বলতে পারবো যে হু নট প্লেস ফুটবল, বলা যাবে? বলা যাবে না। এখন নট যোগ করার জন্য আমাদের আনতে হবে একটা ডাস। হু ডাজ মানে হু ডাজন্ট বা ডাজ নট, তখন প্লে এর সাথে আর এস দেওয়ার প্রয়োজন নেই। কেন? ডাস, ডু ডাজ ডিডের পরে ভার্বের বেস ফর্ম বসে। এখন এই বিষয়টা আপনি প্রশ্ন করতে করতে আয়ত্ত করবেন, গ্রামারটা শিখতে শিখতে আয়ত্তে চলে আসবে। গ্রামার নতুন করে শিখতে হবে না, বলতে বলতে প্র্যাকটিস করতে করতে গ্রামার আয়ত্তে চলে আসবে। তাহলে দেখেন, হু ডাজন্ট প্লে ফুটবল, কে ফুটবল খেলে না। হু ডাজন্ট ইট রাইস, কে ভাত খায় না। যদি বলতে চাই কারা ফুটবল খেলে না, তাহলে হু ডোন্ট প্লে ফুটবল, কারা। যখন আমরা ডাজন্ট দিলাম তখন হয়ে গেল কে, আর যখন আমরা হু ডোন্ট দিলাম তখন হয়ে গেল কারা। বুঝতে পারছেন ব্যাপারটা? হু ডাজন্ট প্লে ফুটবল, কে ফুটবল খেলে না। হু ডোন্ট প্লে ফুটবল, কারা ফুটবল খেলে না। এটাই ছিল হু সম্পর্কিত বিষয়। হু এর এটা হচ্ছে বেসিক ধারণা, সবাই বুঝতে পারছেন কিনা আমাকে জানান। তারপর আমরা এর কোনো একটা ব্যক্তিকে ফোকাস করি, যেমন কে খেলে, ঠিক আছে? সরাসরি আমরা ওই ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছি। কিন্তু প্যাসিভ মানে হচ্ছে আমরা ওই কথাটাকে ঘুরিয়ে বলবো, ওই বস্তুটাকে ফোকাস করব। মানে যেমন ধরেন আমি যদি কোনো বস্তুকে ফোকাস করি, যেমন রাইস, রাইস একটা কি বস্তু, তাহলে আমি যদি বলি যে ভাত রান্না করা হয়, ভাত রান্না করা হচ্ছে, ভাত রান্না করা হবে, তাহলে এটা একটা আমরা বস্তুকে ফোকাস করলাম, তাহলে এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স, নিষ্ক্রিয়। সাবজেক্টটা এখানে নিষ্ক্রিয়, কারণ আপনি জানেন যে ভাত কিন্তু রান্না করার কাজটা করতে পারে না। যেমন আপনি যদি বলেন ইমেল পাঠানো হয়, ইমেল পাঠানো হবে, কাউকে প্রশ্ন করলেন যে ইমেল কি পাঠানো হয়েছে, কখন ইমেল পাঠানো হবে, কোথায় ইমেল পাঠানো হবে, এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্যাসিভ। আর আপনি যদি প্যাসিভ না জানেন, তাহলে হচ্ছে আপনি ইংরেজি শেখা থেকে আরো 10 থেকে 12 বছর পিছিয়ে যাবেন। কেন? আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম প্রায় ইংলিশের প্রায় 60 থেকে 70% জায়গা দখল করে আছে প্যাসিভ। ফর এক্সাম্পল, আপনি যদি এই সিম্পল প্রশ্নটা কাউকে করতে চান যে ইমেল কোথায় পাঠাতে হবে, ইমেল কোথায় পাঠাতে হবে, কাউকে আপনি প্রশ্ন করলেন, কিভাবে প্রশ্নটা করবেন? এটা তো একটা প্যাসিভ সেন্টেন্স বা একটা প্যাসিভ প্রশ্ন, ঠিক আছে? কার কাছে পাঠাতে হবে, বা আপনি প্যাসিভে বললে যে ইমেল কখন পাঠাতে হবে, কাউকে প্রশ্ন করলেন যে ইমেলটা কি তৈরি করা হয়েছে, ইমেলটা কি পাঠানো হয়েছে। তার মানে আমরা এখানে ফোকাস করতেছি কাকে বলেন তো? ইমেলকে। আচ্ছা বলেন তো, ইমেল কি ব্যক্তি না বস্তু? ইমেল হচ্ছে একটা বস্তু। তাহলে বস্তু কি পাঠানোর কথাটা বলতে পারে, মানে আমি যদি বলি যে স্যান্ড, এখন ইমেল স্যান্ড, তাহলে কি এটা হবে কখনো যে ইমেল পাঠানো, ইমেল পাঠায়, ইমেল পাঠায়, ইমেল স্যান্ড হবে? হবে না। কারণ আমি যদি বলি যে আই স্যান্ড, আমি পাঠাই, তখন একটা কথা ছিল ব্যক্তি, কিন্তু ইমেল তো একটা বস্তু, তাই না? এখন বস্তু তো পাঠানোর কাজটা করতে পারে না, তখন আমাদেরকে যে প্যাসিভ একটা সেন্স আছে, বি বার প্লাস বি থ্রি, ওইভাবে আমাদেরকে সেন্টেন্সটা মেক করতে হবে। যেমন ইমেল ইজ স্যান্ড, ইমেল ইজ স্যান্ড, বিভার প্লাস বি থ্রি প্যাসিভ হয়ে গেল। ইমেল ইজ স্যান্ড, ইমেল পাঠানো হয়, বর্তমানে ইমেল পাঠানো হয়। আর আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট বলেছিলাম, বাংলা ক্রিয়ার সাথে হ অথবা হয় যুক্ত থাকবে। ইমেল পাঠানো হয়, ইমেল পাঠানো হবে, তখন ইমেল উইল বি স্যান্ড, ইমেল পাঠানো হয়েছে, ইমেলস বিন স্যান্ড, ইমেল পাঠানো হচ্ছে, ইমেল ইজ বিং স্যান্ড। তো এগুলো দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। এরকম বাংলা ক্রিয়ার সাথে কি থাকে? হ অথবা হয় কথাটা যুক্ত থাকে। এখন এই যে সেন্টেন্সটা আমরা এখানে তৈরি করেছি, কে ফুটবল খেলে, হু প্লেস ফুটবল। আমরা সেন্টেন্সটা কি ছিল বলেন তো? কে ফুটবল খেলে, হু প্লেস ফুটবল, প্লেসের সাথে এস ছিল। হু প্লেস ফুটবল, কে ফুটবল খেলে। ওকে, টাইম নিউ রোমান্স,
আচ্ছা, এটা পুরো বিষয়টা হাত লেগে কোথায় চলে গেল? একটার মধ্যে আরেকটা না? ওকে, এখন আমরা এখানে এই সেন্টেন্সটাতে দেখেন, সেন্টেন্সটা আমরা লিখি, হু প্লেস ফুটবল। এটা মানে হচ্ছে কে ফুটবল খেলে, কে ফুটবল খেলে, হু প্লেস ফুটবল। এখন প্যাসিভ কিভাবে হবে দেখেন, প্যাসিভটা হবে যে দেখেন আমরা যদি বলি যে ফুটবল খেলা হয়, তখন আমরা এরকম সেন্টেন্সগুলো কিভাবে মেক করি বলেন তো? প্রথমে আমি আপনাদেরকে প্যাসিভটা বুঝাই, তারপর আপনারা প্রশ্ন করাটা বুঝতে পারবেন। আমি যদি বলি যে ফুটবল খেলা হয়, তখন আপনি কিভাবে বলবেন? ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড, এভাবে বলবেন না আপনি? ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। তার মানে আমাদের কি ছিল? একটা ভিবার বি থ্রি, এটা হচ্ছে প্যাসিভের মূল সেন্স। একটা ভিবার থাকবে আর একটা বি থ্রি থাকবে, ফুটবল খেলা হয়। এখন এই সেন্টেন্সটা হয়ে যাবে যে কার ধারা ফুটবল খেলা হয়, কার ধারা ফুটবল খেলা হয়। তখন আপনি বসাতে পারেন যে হু ইজ ফুটবল প্লেড বাই, হয়ে গেল। মানে হু ইজ ফুটবল প্লেড বাই, হুজ ফুটবল প্লেড বাই, কার দ্বারা ফুটবল খেলা হয়। অথবা আপনি এটাকে চাইলে এভাবেও লিখতে পারেন যে, কিভাবে লিখতে পারেন বলেন তো? বাই হোম, বাই হোম, কি বসাবেন? বাই হোম, তারপর অটোমেটিকলি ইজ চলে আসবে। বাই হোম ইজ ফুটবল প্লেড, বাই হোম ইজ ফুটবল প্লেড, বাই হোম ইজ ফুটবল প্লেড, মানে কি বলেন? কার দ্বারা ফুটবল খেলা হয়। বাই হোম ইজ ফুটবল প্লেড, কার দ্বারা ফুটবল খেলা হয়। তাহলে একটা হচ্ছে কে ফুটবল খেলে, আর একটা হচ্ছে কার ধারা ফুটবল খেলা হয়। একটা হচ্ছে কে ফুটবল খেলে, আর একটা হচ্ছে কি বলেন? কার ধারা ফুটবল খেলা হয়। কে কাজটি করে, কার ধারা কাজটি করা হয়। কে কাজটি করে, কার ধারা কাজটি করা হয়। ওকে, এখন আপনারা পারবেন না এটা দিয়ে যে কোনো সেন্টেন্স, কে রুম পরিষ্কার করে, আপনি বলতে পারেন যে হু ইজ, হু ইজ, তারপর আপনি কি সেটা বসাই দিবেন, হু ইজ দ্য রুম ক্লিনড বাই, এভাবে বলতে পারেন, হু ইজ দ্য ক্লিনড রুম বাই। ঠিক আছে, হু ইজ দ্য রুম ক্লিনড বাই, অথবা বাই হোম ইজ দ্য রুম ক্লিনড, বাই হোম ইজ দ্য রুম ক্লিনড, কার দ্বারা রুম পরিষ্কার করা হয়। তো হু এর ক্ষেত্রে এটা একটু আপনাদের কাছে জটিল মনে হচ্ছে, তবে অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু জটিল না, অন্যগুলোর ক্ষেত্রে সহজ, অন্যগুলোর ক্ষেত্রে সহজ। যেমন ধরেন আপনি যদি বলেন যে কেন ফুটবল খেলা হয়, তো দেখেন ওয়াই ইজ ফুটবল প্লেড, তখন এগুলো আপনার কাছে আরো সহজ মনে হবে। ওয়াই ইজ ফুটবল কি প্লেড, কেন ফুটবল খেলা হয়। সরাসরি প্যাসিভ শেখার চেষ্টা করেন। ওয়াই ইজ ফুটবল প্লেড, কেন ফুটবল খেলা হয়। এবার দেখেন ওয়ার, এখানে ওয়ার বসা দেন, ওয়ার ইজ ফুটবল প্লেড, কোথায় ফুটবল খেলা হয়। হাউ ইজ ফুটবল প্লেড, কিভাবে ফুটবল খেলা হয়, কিভাবে ফুটবল খেলা হয়। এভাবে আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো পারেন সেগুলো বসাই দেন, তাহলে প্যাসিভ হয়ে গেল। ওয়াই ইজ ফুটবল প্লেড, ওয়ার ইজ ফুটবল প্লেড, ওয়েন ইজ ফুটবল প্লেড, হাউ ইজ ফুটবল প্লেড, কেন খেলা হয়, কিভাবে খেলা হয়, কোথায় খেলা হয়, কখন খেলা হয়। এভাবে মূলত প্যাসিভ সেন্টেন্সগুলা কি গঠন করা হয়, কোশ্চেনগুলা গঠন করা হয় প্যাসিভে। তাহলে আমরা এখনো পর্যন্ত হু এর মধ্যে আছি, আর একটু হু নিয়ে আলোচনা করি। হু,
হু এর পরে যদি আপনি প্রেপোজিশন বসান, যেমন ধরেন আমরা এখানে যেমন এখানে দেখেন বাই বসিয়েছি, এই সেন্টেন্সটা খেয়াল করেন। আচ্ছা, এটা কেটে ফেলছি। যেমন হু ইজ ফুটবল প্লেড বাই, মানে কার দ্বারা ফুটবল খেলা হয়, তখন হু অর্থ কিন্তু কার দ্বারা হয়ে গেল, তখন হু অর্থ কে হয় নাই। অর্থাৎ আমরা যদি হু ডট ডট বাই, মানে হু এর পরে যখন আমরা বাই বসাবো, হু এর পরে যখন আমরা বাই বসাবো, আমরা প্যাসিভ সেন্সে এটা বসাতে পারি কার দ্বারা কোনো একটি কাজ করা হয়। আপনি যদি বলেন যে কার ধারায় ভাত রান্না করা হয়, কার ধারা ভাত রান্না করা হয়, আপনি বলতে পারেন যে হু ইজ রাইস কুকড, হু ইজ রাইস কুকড বাই, হয়ে গেল কার দ্বারা ভাত রান্না করা হয়। হু ইজ রাইস কুকড বাই, হু ইজ রাইস কুকড বাই, কার দ্বারা ভাত রান্না করা হয়। এবার আমরা যদি হু এর পরে ফর বসাই, আমরা কি বসাই, যদি আমরা ফর বসাই, তখন হয়ে যাবে হু হু ডট ডট, আমরা আগে আপাতত প্রথমে প্রম বসাই, প্রম পরে প্রম, ধরেন হু ডট ডট প্রম। আমরা যদি এরকম বসাই, যেমন ধরেন কার কাছ থেকে তুমি বইটা নিয়েছ, বা কার কাছ থেকে তুমি টাকা ধার করেছ, বা তুমি কার কাছ থেকে সহযোগিতা পেলে, এরকম হলে আমরা হু প্রম। আমরা অনেক সময় বলি না যে তুমি কার থেকে বইটা নিছো, কার কাছ থেকে টাকা ধার নিছো, তুমি কার কাছ থেকে হেল্প পাইছো, এক কথা কে তোমাকে হেল্প করছে, এরকম কার কাছ থেকে কোনো কিছু তুমি পাইছো, এই ক্ষেত্রে আমরা হু ডট ডট ফ্রম। ঠিক আছে, ধরেন আপনি বলেন যে তুমি কার কাছ থেকে, বা কার কাছ থেকে এই টাকা তুমি ধার করেছিলে, কার কাছ থেকে বইটি তুমি নিয়েছ। ঠিক আছে, তো এরকম সেন্টেন্স গুলা, যেমন ধরেন নিয়েছ অতীত বোঝালে হু ডিড ইউ borrow the money, এরপর আপনি বলেন ফ্রম, মানে তুমি কার কাছ থেকে কি করেছো, টাকা ধার নিয়েছো, তুমি কার কাছ থেকে এই সহযোগিতা পেলে, বা তুমি তার কার কাছ থেকে তুমি সাহায্য পেলে, তখন কি হবে, হু হ্যাভ ইউ গট দা, কি বলেন, কোঅপারেশন। কোঅপারেশন মানে কি, আমার টাইপিংটা একটু স্লো, বুঝে নেবেন সেটা। এরপর শেষে আপনি বললেন ফ্রম, তাহলে হ্যাভ গট মানে হচ্ছে কি, আমি বলি হ্যাভ গট মানে হচ্ছে কি কোনো কিছু আছে বা পাওয়া অর্থে ব্যবহার হয়। সো হু হ্যাভ ইউ গট দ্য কোঅপারেশন ফ্রম, মানে কার কাছ থেকে তুমি সহযোগিতা পেলে বা পেয়েছ, এরকম বোঝাচ্ছে। এবার আপনি যদি হু এর পরে ফর বসান, মানে এটার মানে হচ্ছে কার জন্য। হু এর পরে যদি আপনি ফর বসান, এটার মানে হচ্ছে কার জন্য। যেমন ধরেন তুমি কার জন্য অপেক্ষা করছো, তুমি কার জন্য অপেক্ষা করছো, আমরা বলি না তুমি কার জন্য কাজটা করতেছো, তুমি কার জন্য কাজটা করবে, তুমি কার জন্য, এরকম আপনারা যেভাবে প্রশ্ন করেন, যেমন তুমি কার জন্য অপেক্ষা করতেছো, হু আর ইউ ওয়েটিং ফর। দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো না জানলে কিন্তু আপনার কথা বলতে যে কতটা সমস্যা হবে একটু চিন্তা করে দেখেন। হু আর ইউ ওয়েটিং ফর, তুমি কার জন্য অপেক্ষা করতেছো, হু আর ইউ ওয়েটিং ফর, তুমি কার জন্য হচ্ছে সেখানে যাবে, তুমি কার জন্য সেখানে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, হু উইল ইউ গো দেয়ার ফর, তুমি কার জন্য সেখানে যাবে। আশা করি বুঝতে পারছেন। হু উইথ, হু পরে যদি আমরা প্রেপোজিশন উইথ ব্যবহার করি, এভাবে প্রত্যেকটা ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে যদি কথা বলতে গেলে আসলে শেষ হবে না। দেখবেন হু উইথ মানে কার সাথে, আপনি যদি বলতে চান তুমি কার সাথে মার্কেটে গিয়েছো, তুমি কার সাথে কাজটি করেছো, তুমি কার সাথে, এই কার সাথে আমরা হু ডট ডট শেষে উইথ বসাবো। যেমন ধরেন যদি বলি তুমি কার সাথে মার্কেটে গিয়েছো, তাহলে হু ডিড ইউ, কিভাবে বলেন, হু ডিড ইউ গো টু মার্কেট, হু ডিড ইউ গো টু মার্কেট, হু ডিড ইউ গো টু মার্কেট, শেষে জাস্ট উইথ বলবেন, উইথ হয়ে গেল। হু ডিড ইউ গো টু মার্কেট উইথ, তুমি কার সাথে মার্কেটে গিয়েছো, হয়ে গেল। ওকে, আচ্ছা যাই হোক, হু নিয়ে আর বেশি কথা বলবো না।
মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? হু উইথ, হু ফর, হু উইথ মানে কার সাথে, হু ফর মানে কার জন্য, হু ফ্রম মানে কার কাছ থেকে, হু বাই মানে কার ধারা বা কার মাধ্যম দিয়ে। মোটামুটি বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? পারবেন তো হু দিয়ে প্রশ্ন করতে? জানান আমাকে একটু। Yes, sir.